শুরুতে নজর রাখবো বিধানসভায় সই জালের অভিযোগ। এবার বোলপুরে তৃণমূল বিধায়কের বাড়িতে সিআইডি, চন্দ্রনাথ সিনহার বাড়িতে সিআইডি অফিসাররা বিরোধী দলনেতার মনোনয়ন প্রস্তাবে সই যাচাই। বিস্তারিত জানবো, প্রতিনিধি ইন্দ্রজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, গতকাল থেকে আমরা দেখেছি যে একাধিক তৃণমূল বিধায়কের বাড়িতে সিআইডি অফিসাররা এই সই জালের অভিযোগ নিয়ে, আর আজ চন্দ্রনাথ সিনহার বাড়িতে কতজন অফিসার এসেছেন, কতক্ষণ ধরে রয়েছেন, কি জানতে পাচ্ছি আমরা? দেখো, একদম যেটা বলে রাখবো, পাঁচজন অফিসার আজকে কিন্তু সকালেই এসেছেন এবং যেটা চন্দ্রনাথ সিংহ সরাসরি যেটা জানিয়েছেন যে কালকে সন্ধ্যেবেলাতেও তারা এসেছিলেন, কিন্তু তিনি বাড়িতে ছিলেন না। আর তার জন্য তারা ফিরে যায়। আজকে সকালে তারা আবারও এসেছেন। এসে প্রথমে তো তারা জিজ্ঞাসাবাদ করেন যে কি কারণে, কি সইটা তাদের ঠিক রয়েছে নাকি, চন্দ্রনাথ সিংহের যে সই সে ঠিক রয়েছে নাকি, বা শোভনদেব চট্টোপাধ্যায়কে যে বিরোধী দলনেতা হিসেবে ঠিক করা হয়েছে সেই সইয়ে তিনি করেছেন নাকি, এই সমস্ত বিষয়গুলো ঠিক জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং তিনি তার উত্তর দিয়েছেন এবং জানিয়েছেন যে হ্যাঁ তিনি সই করেছেন। এবং পাশাপাশি চন্দ্রনাথ সিংহকে একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে যে কখন সই করেছেন, কোন সময় সই করেছেন, কোন তারিখে সই করেছেন, কোথায় সই করেছেন, এই সমস্ত বিষয়গুলি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এবং যে মূলত যে সই, সেই সই কি আদত তার, সেই বিষয়টা নিয়ে যারা জোর দিয়েছে, যারা এসেছিলেন অফিসারেরা, তারা এমনটাই কিন্তু জানিয়েছেন বোলপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। বেশ, অন্যদিকে গতকাল রাতেই নয়নার বাড়িতে সিআইডি, তৃণমূল বিধায়কের বাড়িতে রাজ্যের গোয়েন্দারা, বিধানসভায় তৃণমূলের প্রস্তাবে নয়নার সই বিতর্ক। বিরোধী দলনেতার মনোনয়ন প্রস্তাবে সই করেননি নয়না, সই নয়না নয় অভিযোগে এফআইআর বিধানসভার সচিবের করা এফআইআর তদন্তে নয়নার বাড়িতে সিআইডি। আজ কালীঘাটে যাচ্ছেন নয়না বন্দ্যোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণা করে তৃণমূলের পরিষদীয় দলের তরফে নিয়ম মেনে একটি চিঠি দেওয়া হয়েছিল বিধানসভার সচিবকে, আর সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। তৃণমূল বিধায়কের বাড়িতে রাজ্যের গোয়েন্দারা, বিধানসভায় তৃণমূলের প্রস্তাবে নয়নার সই বিতর্ক। বিরোধী দলনেতার মনোনয়ন প্রস্তাবে সই করেননি নয়না, সই নয়নার নয় অভিযোগে এফআইআর বিধানসভার সচিবের। আর আজ কালীঘাটে যাচ্ছেন নয়না বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক দল, জনপ্রতিনিধি সিগনেচার করে যদি স্পিকারের কাছে দেয়, স্পিকারের অফিসে দেয়, সে সইও যদি না মেলে, এদের কি সবকিছু ভুয়ো, সবকিছুই জাল, সবকিছুই জোচ্চুরি, সবকিছুই জালি? এটা ভাবতেও লজ্জা লাগে। সারা জীবন তো চক্রান্ত করে এসছে স্বামী স্ত্রীতে, সুদীপ নয়না, আর যাবে আর একটা বড় চক্রান্তকারীর কাছে, মমতা। সারা বাংলাটাকে চক্রান্ত আর ষড়যন্ত্র করে ধ্বংস করে দিয়েছে। সই যদি ঠিক হয় তাহলে ঠিক আছে, সই যদি ঠিক না হয়, যদি সই না মেলে, তার যদি সই নয়, তারে যদি অন্য কেউ সই করে দিয়ে থাকে, তাহলে চক্রান্ত। তাহলে তো সেই চক্রান্ত নয়নার বিরুদ্ধে তাহলে নয়নার দল করেছে। বিধানসভায় সই জালের অভিযোগ। নয়নার পর কুণালের বাড়িতেও সিআইডি। বাড়িতে ছিলেন না তৃণমূল বিধায়ক, বাড়িতে না পেয়ে কুণালকে সিআইডির ফোন। দু একদিনের মধ্যে তদন্তকারীদের মুখোমুখি সিআইডি অফিসারদের ফোনে জানান কুণাল ঘোষ। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, স্ক্যানারে বিধানসভায় পরিষদীয় দলের সেই চিঠি এবং স্বাক্ষর আমরা দেখছি যে নয়না, কুণাল সহ তৃণমূলের 4 বিধায়কের বাড়িতে সিআইডির অফিসাররা তারা পৌঁছেছেন। এই 4 জন বিধায়ক, তাদের কোনো বক্তব্য সামনে এসেছে? এখন 6 মে এবং 19 মে দুটো চিঠির যে সইয়ের যে ফারাক, সেটি ধরা পড়েছে। 6 মে যে চিঠি গিয়েছিল, সেই চিঠি যে গ্রহণযোগ্য নয় তা বিধানসভা সচিবালয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়। পরবর্তী সময় 19 মে একটি চিঠি আবারও যায়, কিন্তু সেই চিঠিতে বলা হচ্ছে যে কিছু যে স্বাক্ষর রয়েছে, যে স্বাক্ষরগুলোর মধ্যে তাদের যে সই সেটাতে হেরফের রয়েছে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে গোলমালটা ধরে ফেলে হচ্ছে রাজ্য বিধানসভা সচিবালয়, এবং তারই পরিপ্রেক্ষিতে গোটা ঘটনা তদন্ত চলছে। যেমন বাহারুল ইসলামের বাড়িতেও গিয়েছিল, তিনি অবশ্য জানিয়েছেন যে তিনি 19 তারিখে তিনি তো মিটিং এ ছিলেনই না, তাহলে তিনি যদি মিটিং এ না থাকেন তাহলে তার পক্ষে সই করলো কে। এবং এই নিয়ে তৃণমূলের যে পরিষদীয় দল, তাদের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হচ্ছে এবং অনেকেই রেগে কাঁই হয়ে গিয়েছে। তাদের বক্তব্য, তারা যদি নাই থেকে থাকেন তাহলে এই সই কিভাবে তাদের পক্ষে গেল, এবং সেই গোটা ঘটনার রেস
বছরই একাধিক বিধায়কদের সঙ্গে তদন্তকারী অফিসাররা কথা বলছেন, তাদের বয়ান নিচ্ছেন এবং বহু ক্ষেত্রে হচ্ছে বেশ কয়েকজনের সইও তারা সংগ্রহ করেছেন। যখন তারা শপথ নিয়েছিলেন বিধায়ক হিসেবে প্রোটেম স্পিকারের সামনে এবং বা একদিন যখন বিধানসভাতে সেশন হলো সেই সময় তো বিধানসভার খাতাতেও সই রয়েছে, তাহলে সইয়ের যে ফারাক সেটা অবশ্যই ধরা পড়ে যাবে এবং তারই পরিপ্রেক্ষিতে গোটা বিষয়টি নজরে আসার জন্য তারা বিভিন্ন বিধায়কদের সঙ্গে কথা বলেই তদন্ত করছেন। বেশ, একদিকে যখন সই নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে, তখন অন্যদিকে আমরা কি দেখছি? তৃণমূলে গৃহদাহ, কল্যাণ বনাম কাকলির তুঙ্গে তরজা। কাকলির নামে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি বারাসাতের তৃণমূল সাংসদের ছেলের। কাকলির বিরুদ্ধে নারদের ফাইল খোলার আবেদন জানিয়ে স্পিকারকে চিঠি দেওয়ায় তোড়জোড় কল্যাণের। ওটা আমার এক বন্ধুকে শুভেচ্ছা জানিয়েছে, আর কিছু। কতটা কাছের বন্ধু? বন্ধু অনেক দিনের বন্ধু তো। আমার সময় আছে নাকি কে কি করলো কি না করলো দেখার? একটা পুরনো বন্ধুকে সকালবেলায় মনে হলো একটা শুভেচ্ছা জানাই। মনে করলাম যে এই অস্বচ্ছতার বিরুদ্ধে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে সর্বস্তরে নিশ্চয়ই কিছু বলার প্রয়োজন আছে, কোনো একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে 4 মেয়ের আগে মুখ খুললো না কেন? আগে বলতে পারতো। সেই দুর্নীতির মধ্যে তো ওনার নামও রয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? কাকলি বস্তুদের নিচে। যুদ্ধ করতে করতে লড়াই সংগ্রাম করতে করতে জীবনের সবকিছু শেষ করে দিয়েছি শুধু গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে এই রাজ্যে। পশ্চিমবাংলায় প্রথম সিন্ডিকেট কথা উঠেছিল রাজারহাট মিউনিসিপ্যালিটিতে, তখন রাজারহাট মিউনিসিপ্যালিটি ছিল, তখন সিন্ডিকেটের নাম উঠে এসেছিল। সেই সিন্ডিকেট কারা চালিয়েছিল? উনি অনেক কথা আমার সম্বন্ধে বলছেন নাম না করে, ওনার মুখ কি? নির্বাচনের যে ফলাফল, বিশেষ করে এই জেলায় যেখানকার আমি সাংগঠনিক সভাপতি, আমাকে কিন্তু তার দায়ভার নিয়ে এটা স্বীকার করে নেওয়া যে নিশ্চয়ই আমারও কোনো ভুল ভ্রান্তি আছে দল পরিচালনা, যার জন্য এই রেজাল্ট হয়েছে। হঠাৎ করে কোনো ভুলফোর সংস্থা আসলো, তারা এসে ধমকালো, সর্বনাশ করার মনে যদি কেউ থাকে তাহলে ওই সংস্থা একেবারে সর্বনাশ করে দিয়েছে। দল খারাপ সময় পড়েছে বলে চলে যাবো? এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ দিয়ে নিজের জায়গায় নামুন না ভাই। বিপদের দিন নয় এটা, আমি মনে করছি যে আমার পরিচালনায় কিছু নিশ্চয়ই গলতি থেকে গেছে। এটা একটা নৈতিক দায়িত্ব থাকে, এটা আপনি রাজনৈতিক দায়িত্বটাকে এড়াতে পারেন না। এই যে নারদাতে উনি 5 লক্ষ টাকা নিয়েছিলেন, তার জন্য সিবিআই চার্জশিট ফাইল করেছে। স্যাংশন চেয়েছিলেন ওনার এগেনস্টে স্পিকারের কাছে, স্পিকার দেননি। আমি একটু চিঠি লিখবো স্পিকারকে, একই কেসে দুরকম তো হয় না। যেখানে গভর্নর ওখানে স্যাংশন দিয়েছে, এখানে স্পিকার কেন স্যাংশন দেবে? তারপর পরবর্তীকালে কি করতে আমি দেখব। তৃণমূলে গৃহদাহ, শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে সরব কলকাতার আরও এক বড় চেয়ারম্যান। এবার মুখ খুললেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাইয়ের বউ জুঁই বিশ্বাস। আমি আমার মেসেজ কিন্তু যথাসাধ্যভাবে দলের সুপ্রিমো অবধি পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু কখনো ব্যর্থ হয়েছি, কখনো তারা জেনেছেন কিনা আমি জানি না। আমার কাছে কোনো রিপ্লাই ব্যাক হয়নি, মানে আমার কাছে কোনো ফিডব্যাক আসেনি। আমার মনে হয় পলিটিক্স একটা হচ্ছে টিম ওয়ার্ক, সেই টিম ওয়ার্কটা যদি না করা হয় ঠিক করে, তাহলে ওপর থেকে চাপিয়ে দেওয়া রাজনীতি হলে সেটা বেশি দিন চলতে পারে না। ওপর থেকে চাপিয়ে দিয়ে রাজনীতি আর ওপর থেকে ইনস্ট্রাকশনস আসবে, সেটা ফলো করে চলতে হবে সবাইকে। অথচ যারা গ্রাউন্ড লেভেলে কাজ করছে তাদের কোনো বক্তব্য থাকবে না, তাদের বক্তব্য শোনা হবে না, তাদের কোনো মতামত নেওয়া হবে না, এইভাবে আমার মনে হয় না। তারা ওনাকে সেই সময় ব্যারিকেডিং করে রেখেছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে তখনকার, এবং তারাই বলতে পারবেন যে তারা সঠিক তথ্য কেন পৌঁছতে সক্ষম হননি। আমার মনে হয় যদি সঠিক তথ্য মাননীয় মুখ্যমন্ত্রী বা দিদি অবধি পৌঁছতো, তাহলে হয়তো আজকের এই পরাজয় হতো না। স্বরূপ জুঁই বিচ্ছেদ আইনি প্রক্রিয়া শুরু হয়েছে জানালেন জুঁই বিশ্বাস।
উই আর ইন মিউচুয়াল সেপারেশন সিন্স 2019 এন্ড। মিউচুয়ালি আমরা আইনি পদক্ষেপ শুরু করেছি এই বছর শুরু থেকে, 2019 থেকে উই আর মিউচুয়ালি সেপারেটেড, এবং এটা দলের সর্বস্তরের শীর্ষ নেতৃবৃন্দ জানেন এই কথাটা, এটা নতুন কিছু নয়। বাবা স্বাধীনতা সংগ্রামী শিবেন্দু শেখর রায়, ছেলে বর্ষিয়ান তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। তৃণমূলের পালাবদলের পর নানা বিষয় নিয়ে মুখ খুলেছেন সুখেন্দু শেখর। ছেলের মুখে বাবার সংগ্রামের ইতিহাস। আমার বাবার মতো লক্ষ লক্ষ ভারতীয় দেশের মুক্তির জন্য নানাভাবে তারা লড়াই করেছে, সুতরাং যোগদানটা ছিল সম্পূর্ণ যোগদান জাতীয়তাবাদী মানুষের। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে মালদাতে জনসভাতে দাঁড়িয়ে আমার বাবাকে শ্রদ্ধা জানাচ্ছেন, এই কারণে এই ঘটনা তো আর কখনো ঘটেনি। বহু মুখ্যমন্ত্রী মালদায় বহুবার গেছেন, কেউ কখনো এটা করেন। সুখেন্দু শেখর রায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ, বর্ষিয়ান নেতা, অভিজ্ঞ রাজনীতিক। 26-এর ভোটে ভরাডুবি হয়েছে তার দলের। মসনদ থেকে সরতেই প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের ঘুম ধরা চেহারা। যেদিকে চোখ যায় পাহাড় প্রমাণ দুর্নীতি, ঘরে টাকা, মাটির তলায় টাকা। তৃণমূল ক্ষমতায় থাকাকালীন যে কজন নেতা মুখ খোলার সাহস দেখিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম সুখেন্দু শেখর রায়। আরজি করের সময় প্রকাশ্যেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। দলের ভরাডুবির পরও তিনি সরব নৈরাজ্যের শাসন নিয়ে। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, খ্রিস্টপূর্ব 44 সালের মার্চের আইডসে রোমান সম্রাট জুলিয়াস সিজার সেনেটের মধ্যেই ছুরিকাঘাতে নিহত হন। রোমান ক্যালেন্ডারে আইডস মানে সাধারণত মার্চ, মে, জুলাই ও অক্টোবর মাসের 15 তারিখ। কিন্তু এবছর মে মাসের আইডস আসার আগেই পশ্চিমবঙ্গের মানুষ অসহনীয় নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়েছেন। এই পোস্টকে ঘিরে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল। আরজি করটা ছিল একটা লাস্ট ওয়ার্নিং। জুলিয়াস সিজার যুদ্ধ জয় করে ফিরছে, হঠাৎ একজন ভিড়ের মধ্য থেকে এসে ওর হাতটা ধরলেন, ধরে ফিস ফিস করে বললেন, বি ওয়্যার অফ আইডস অফ মার্চ। বুঝতে বুঝতে দেখলো যে একজন বিদ্যা ভিড়ের মধ্য দিয়ে চলে গেল, কার খুঁজে পাওয়া গেল না, কিন্তু ওটা মাথায় ছিল। তো সুতরাং যারা আমার চারপাশে আলো করে রেখেছে সবসময়, আমরা তো কোনোদিন তার সাক্ষাৎই পেতাম না। তো তিনি সবসময় যে পারিষদ দ্বারা পরিবৃত ছিলেন, তাদেরকে সম্পর্কে তো তার ওয়াকিবহাল উচিত ছিল। তিনি মুখ খুলতে ভয় পান না, এই সাহসের উৎস তার পরিবার। সুখেন্দু শেখর রায়ের বাবা শিবেন্দু শেখর রায়, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী, হিন্দু মহাসভার নেতা। 17ই জানুয়ারি মালদায় সভা করেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীকে শিবেন্দু শেখর রায়ের ছবি উপহার দেয় রাজ্য বিজেপি। ইতিহাস বলে, শিবেন্দু শেখর রায় এবং তার সতীর্থদের সদর্থক ভূমিকার জন্যই মালদা আজ ভারতের মানচিত্রে। প্রধানমন্ত্রীর মুখেও শোনা গিয়েছে শিবেন্দু কথা। मैं सर्वप्रथम बंगाल के महान सपूत शिवेंदु शेखर रॉय को श्रद्धापूर्वक नमन करता हूं, जिनके प्रयासों से मालदा की पहचान बची रही। আমার দল শুধু না, কেউ তোলেনি, কোনো দলই তোলেনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে মালদাতে জনসভাতে দাঁড়িয়ে আমার বাবাকে শ্রদ্ধা জানাচ্ছেন, এই কারণে এই ঘটনা তো আর কখনো ঘটেনি। বহু মুখ্যমন্ত্রী মালদায় বহুবার গেছেন, অন্যান্য প্রধানমন্ত্রীও মালদাতে গেছেন ইন্দিরা গান্ধীর মিটিংয়ে। তো আমি অর্গানাইজার ছিলাম, ওয়ান অফ দি অর্গানাইজার। পরবর্তীকালে অন্যান্যরাও গেছেন, কেউ কখনো এটা করেনি। কিন্তু বাকি যারা অতীতে মুখ্যমন্ত্রী ছিলেন, কেউই তোলেনি। তৃণমূল সাংসদের বাবা শিবেন্দু শেখর রায় মালদার ভারত ভুক্তির অন্যতম পথিকৃৎ। সেই সময় একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবাংলায়, এবং মুসলিম লীগের নেতা জিন্না দাবি করলেন মুসলমানদের জন্য পাকিস্তান, এবং এই দাবির মধ্যে প্রায় গোটা বাংলাটাই ছিল। কলকাতা চেয়েছে, ওরা বর্ধমান চেয়েছে, অবিভক্ত 24 পরগনা চেয়েছে, নর্থ বেঙ্গলের পুরোটাই চেয়েছে, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর ইত্যাদি সব। এই পশ্চিমবাংলা বলতে যে ভূখণ্ডটা আমরা এখন দেখছি, সেটা কতটুকু থাকতো? কিছুই থাকতো না। নেতাজি সুভাষচন্দ্র বসুর একনিষ্ঠ অনুগামী ছিলেন শিবেন্দু শেখর রায়। পরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে হিন্দু মহাসভায় যোগ দেন। বাবা নেতাজি সুভাষচন্দ্রের অনুগামী হিসেবে উনি কংগ্রেস করেছেন দীর্ঘদিন,
কিন্তু সুভাষচন্দ্র যখন বিদেশে চলে গেলেন চিরকালের জন্য, তখন যারা সুভাষপন্থী ছিলেন কংগ্রেসে তারা একেবারে কোণঠাসা হয়ে পড়লেন। এমন সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মালদায় আসলেন। তিনি জেলায় জেলায় সফর করতে, হিন্দুদেরকে রক্ষা করতে হবে। তো বাবাকে বললেন যে আপনি হিন্দু মহাসভায় যোগ দিন, আমরা চাই। তাই বাবা হিন্দু মহাসভায় যোগ দিলেন। একটা মেমোরেন্ডাম তৈরি করা হলো। বাবা 2 দিন সুযোগ পেয়েছিলেন কমিশনের সামনে অ্যাপিয়ার করার। 15 আগস্ট সারা দেশ স্বাধীনতা উৎসব করছে। দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এই 4টে জেলার লোক ভয় কাঁপছে। কোনো ঘোষণা নেই যে এগুলো ইন্ডিয়াতে না পূর্ব পাকিস্তানে। আমাদের বাড়ির একেবারে গায়ে হচ্ছে রামকৃষ্ণ মিশন। রাত্রি 9টার সময় চিৎকার করছেন, শিবেনবাবু শিবেনবাবু। বাবা ভেবেছেন বোধহয় অ্যাটাক হয়ে গেছে। ছাদ থেকে বন্দুক নিয়ে ছুটে এসছেন। স্বামীজি বলেন আগে বন্দুক ফেলুন। এসে স্বামীজি বাবাকে জড়িয়ে ধরে কাঁদছেন, আনন্দ আশ্রু, বলছেন আমরা ভারতে। ইতিহাসের সন্তান শিবেন্দু শেখর রায়, কিন্তু সেই ইতিহাসেই কোথাও যেন চাপা পড়ে গিয়েছিল নামটা। মালদায় প্রধানমন্ত্রীর হাত ধরে ইতিহাস থেকে বর্তমানে ফেরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে যদি আপনার বাবার ওই ছবিটি না তুলে দেওয়া হতো, আপনার দলের অনেক সতীর্থ বা এই রাজ্যের মানুষজন আপনাদের যে পরিবারের সঙ্গে জাতীয়তাবাদী রাজনীতির যে দীর্ঘদিনের সম্পর্ক, সেই সম্পর্কে সত্যি অবহিত হতো, মানে ইতিহাসটা সম্পর্কে? না, হতো না। এইরকম অজানা কাহিনী জাতীয়তাবাদ নিয়ে, দেশপ্রেম নিয়ে আমার মনে হয় সারা দেশে অসংখ্য আছে, যেগুলো ইতিহাসের স্থান পায়নি। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, অনিক দত্তকে শেষ শ্রদ্ধা। নন্দনের প্রয়াত পরিচালকের দেহ শেষ শ্রদ্ধা জানাতে নন্দনে অনিকের সহকর্মী এবং অনুরাগীরা তারা পৌঁছেছেন। আজই শেষকৃত্য পরিচালক অনিক দত্তর। এই মুহূর্তে নন্দনের ছবিটা আপনারা দেখছেন, নন্দনের প্রয়াত পরিচালকের দেহ আনা হয়েছে এবং শেষ শ্রদ্ধা জানাতে নন্দনে পৌঁছেছেন তাঁর সহকর্মীরা, অনুরাগীরা। সুদীপ্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, শেষ যাত্রায় অনিক দত্ত, শেষকৃত্য কোথায় কখন সম্পন্ন হবে? দেখো, আজকে শেষকৃত্য সম্পূর্ণ হবে পরিচালক অনিক দত্তের। তাকে আজকে আনা হয়েছে নন্দনে। ঠিক 9:57 নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে বের করে এনে তারপর নন্দনে আনা হয়েছে তার সব দেহ। এবং নন্দনেই তার যারা বন্ধুরা রয়েছেন, তার যারা সহকর্মীরা রয়েছেন, তার সতীর্থরা রয়েছেন এবং তার একাধিক ছবিতে যারা অভিনয় করেছেন, সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীরা তারা কিন্তু এসেছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। এবং ইতিমধ্যে দেখা যাচ্ছে অঞ্জন দত্ত গায়ক, তিনি এসেছেন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়, এসেছেন পরিচালক চিজিত মুখোপাধ্যায় সহ আরো অনেকে। এবং তার ছবিতে অপরাজিত, তার অন্যতম ছবি 2022 সালে সেই ছবি মুক্তি পায়। সেই ছবির অভিনেতারাও এসেছেন। দেবাশিসকে দেখা যাচ্ছে, অভিনেতা দেবাশিস, তিনিও এসেছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। এই মুহূর্তে নন্দনের পরে নিয়ে যাওয়া হবে NT1 স্টুডিওতে এবং এখান থেকে তারপরে কেওড়াতলাতে তার মহাশ্মশান, সেখানেই তার শেষকৃত্য সম্পূর্ণ হবে। প্রিয়াঙ্কা, কারা কারা রয়েছেন এই মুহূর্তে সুদীপ্ত? দেখো, এখানে যেমন অভিনেত্রী অঞ্জনা বসু রয়েছেন, একই সঙ্গে গায়ক অঞ্জন দত্ত রয়েছেন এবং লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, রুদ্রনীল ঘোষ রয়েছেন, সব আরো অনেকেই রয়েছেন একেবারে। এবং সেই ছবি আমরা দেখছি এই মুহূর্তে। এত ভালো একটা সুন্দর ভাবে বাংলাকে আমাদের মুখ্যমন্ত্রী চালাচ্ছেন। লাস্ট 15 দিনে বাংলাকে একটা ছন্দে ফেরানোর চেষ্টা করা হচ্ছে, বাংলার কালচারকে, বাংলার সংস্কৃতিকে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া। টলিগঞ্জ ইন্ডাস্ট্রি নাম, মানে টলিউডের বাইরেও তার পরিচিতি, তার ফিল্ম, অ্যাজ এ হিউম্যান বিং তিনি প্রত্যেকেরই খুব প্রিয় ছিলেন। এবং এত বড় একটা লস আমার মনে হয় আমাদের সবার জন্যই অনেক বড় লস। এবং আমরা পরিবারের সাথে আছি এবং এরকমভাবে মৃত্যু যেন, কাউকে আকস্মিক মৃত্যু যেন আমাদের দেখতে না হয়। গত বুধবার দুপুরে দক্ষিণ কলকাতায় প্রাক্তন স্ত্রীর আবাসনে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ভূতের ভবিষ্যৎ খ্যাত এই পরিচালকের। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। আর এরপর SSKM হাসপাতালে তার ময়না তদন্ত করা হয়। আমরা জানি যে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ওপর থেকে পড়ে যাওয়ার অভিঘাতে পরিচালকের দেহ ও মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে, সেই রিপোর্ট সামনে আসে।
এবং আজ অনিক দত্তকে শেষ শ্রদ্ধা। নন্দনে প্রয়াত পরিচালকের দেহ আনা হয়েছে এবং শেষ শ্রদ্ধা জানাতে নন্দনে অনিক দত্তের সহকর্মী এবং অনুরাগীরা তাঁরা এসে পৌঁছেছেন। আজই শেষকৃত্য পরিচালক অনিক দত্তর।